আসসালামু আলাইকুম। যারা লাইভের সাথে আছেন সবাইকে বিমর্ষ চিত্তে শুভেচ্ছা জানাচ্ছি। যে আপনারা জানেন যে ইতিমধ্যেই এই কোভিড-19 বা করোনা ভাইরাসের সংক্রমণে যে সারা বিশ্বে একটা বিপর্যয় চলছে, সেখান থেকে বাংলাদেশও তার বাইরে নয়। বাংলাদেশ এতদিন আমরা অনেক তথ্য, যেটা বলা চলে যে যা পেয়েছিলাম তাতে যতটুকু বুঝতে পেরেছিলাম, কিন্তু গত 2 দিনে যে তথ্য বা চিত্র আমরা যা দেখলাম, তাতে আমরা মনে হচ্ছে যে খুব একটা কঠিন সময়ের মধ্যে আছি এবং সামনে আমাদের জন্য একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে, যদি না সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করে। আর বিশেষ করে এই আমার আসলে, হ্যাঁ, যেটা বলছেন যে অনেকে লাইভে পাচ্ছেন না আপডেট, আসলে কি বলবো, এমন একটা দেশে বাস করি যে যেখানে ফেসবুক আইডিটা পর্যন্ত চালাতে পারি না। যে ফেসবুক আইডিটা হ্যাক করা হয়েছে, ভুয়া পেজ ভেরিফাইড করা হয়েছে, যে পেজ চালাতে পারি না। একটা পেজ 5 লাখের ছিল যে বাংলায়, সেই পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। কি কারণে সেটি আমি না জানলেও আপনারা, আমি না বললেও আপনারা অবশ্য বোঝেন। তো তারপরে যাই হোক, এই দু একটি পেজ আছে এটি, এবং আরেকটি পেজ আছে এমডি নুরুল হক নামে। মূলত এই দুটি পেজ থেকেই মাঝে মাঝে লাইভে আসি এবং বিভিন্ন আপডেট দিয়ে থাকি বা দিব। এই দুটি পেজই ফলো করবেন, এর বাইরে আমার কোনো পেজ বা ফেসবুক আইডি নেই। এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, কারণ আমরা যে, আপনারা জানেন যে ছাত্র অধিকার পরিষদ যে এই সংকটে অসহায় বিশেষ করে হতদরিদ্র মানুষকে সহযোগিতা করার জন্য একটা ফান্ড কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যেখানে প্রায় ইতিমধ্যেই 8 লাখ টাকার মতো, বোধ হয় 8 লাখ টাকার মতো এসেছে, এবং আমরা ইতিমধ্যেই 6 লাখ টাকার মতো খরচও করেছি। যে আমরা প্রায় 35 থেকে 40টি জায়গায়, প্রত্যন্ত এলাকায় আমরা বেশ কিছু ত্রাণ বিতরণ করেছি, এবং গণস্বাস্থ্যের সৌজন্য গতকালকে আমি নিজে থেকে উপস্থিত থেকে 750 পরিবারকে ত্রাণ দিয়েছি। কামরাঙ্গীর চর, হাজারিবাগ, সবুজবাগ, নারায়ণগঞ্জে ছিল। তো যাই হোক, যে জিনিসটি আসলে সবচেয়ে আমাদেরকে ভাবিয়ে তুলছে, বা আমরা যে জিনিসটি নিয়ে উদ্বিগ্ন, যেটি বলছিলাম, আপনারা জানেন যে ইতিমধ্যেই এই কোভিড-19 বা করোনা ভাইরাস সংক্রমণে সারা বিশ্বে প্রায় আপনার 13 লাখ মানুষ আক্রান্ত হয়েছে, যার মধ্যে 70 লাখ মানুষ প্রায় মৃত্যুবরণ করেছে। তো জি, লাইভের সাথে যারা আছেন, শেয়ার করলে অন্যরা দেখার সুযোগ পাবে, আমাদের বার্তাটি পৌঁছে থাকবে, সেক্ষেত্রে আপনারা শেয়ার করতে পারেন। যে বিষয়টি আজকে খুব আরেকটি বলবো যে আসলে হাস্যকর মন্তব্য কিনা, বা কী ধরনের একটা মন্তব্য সেটি বুঝতেছি না। যে ধরেন আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, তিনি, আপনি জানেন যে করোনা সংক্রমণ প্রতিরোধে একটি জাতীয় কমিটি করা হয়েছে, সেখানে তাকে আহ্বায়ক বা প্রধান করা হয়েছে। অথচ আজকে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে তিনি নিজেই কনফিউশন, যে বিভিন্ন কাজকর্ম নিয়ে, কারণ তার কনসার্ন নেওয়া হচ্ছে না, কিংবা তিনি জানতেছেন না। যেমন কিছুদিন আগে যে আমরা একটা দেখলাম যে একটা আহাম্মকের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গার্মেন্টস ফ্যাক্টরি খোলার ব্যাপারে, এবং এটা হঠকারী সিদ্ধান্ত, যেখানে সারা বিশ্ব বারবার যে জিনিসটির প্রতি গুরুত্ব দিয়েছে যে এই করোনা সংক্রমণ প্রতিরোধ করতে হলে প্রথমত হচ্ছে মাচ অ্যামাউন্ট অফ এক্সামিনেশন, খুব একটা অনেক বেশি পরিমাণে পরীক্ষা করা, যে যার মাধ্যমে আমরা জানতে পারি যে এই ব্যক্তি বা এই এলাকায় এখানে করোনায় সংক্রমিত হয়েছে। এখন জানতে পারলে কি হচ্ছে, যে আমরা সেই ব্যক্তি কোথায় কোথায় গিয়েছেন, কার কার সাথে মিশেছেন, সেটা আমরা জানতে পারি। এর মাধ্যমে কি হলো, যে ওই ব্যক্তির মাধ্যমে যেসব এলাকায় ছড়িয়েছে, কিংবা যেসব এলাকায় উনি গিয়েছেন, সেই ব্যক্তিগুলোকে আমরা কোয়ারেন্টাইন করতে পারি, বা সেইটাকে আমরা ট্রেস করতে পারি। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরীক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন। সেখানে আমাদের দেশে শুরু থেকে ওইভাবে পরীক্ষা করা হয়নি। তারপরে আরেকটি পরামর্শ বিশেষ করে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দিয়েছেন, যেটি হচ্ছে বিভিন্ন জায়গায় যেসব এলাকায় করোনা সংক্রমণের রোগী পাওয়া গেছে বা করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে, সেই সব এলাকাকে অন্তত বিশেষ করে 2-4 জন, একটা সার্টেন অ্যামাউন্ট যদি বা পরিমাণে যদি সংক্রমিত হয়, সেই এলাকাকে লকডাউনের ঘোষণা করা। তো আমরা দেখলাম যে আমাদের দেশে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি অফিস আদালত সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
কিন্তু সেখানে লোকগুলো বাড়ি যাওয়ার সময় আমরা দেখলাম সেই ঈদ কোরবানির মতো বাস ট্রাক বোঝাই করে বাড়ি যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম কিছুদিন আগে আবার আমরা যখন দেখলাম যে একটা হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গার্মেন্টস ফ্যাক্টরি খোলার ব্যাপারে, এটা মানে গার্মেন্টস মালিকদের কতটুকু একটা কাণ্ডজ্ঞানহীন কাজ ছিল যে এই তাদের শ্রমিকদেরকে একটা বিপদের মুখে ঠেলে দেওয়া। কারণ একটা ফ্যাক্টরিতে যদি এক দুজন মানুষ আক্রান্ত থাকতো তো তার মাধ্যমে কিন্তু ইজিলি অন্যদের মাঝে সংক্রমিত হওয়ার সুযোগ থাকতো। প্লাস হচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে আসতেছেন, ধরেন আপনার রংপুর কিংবা ময়মনসিংহ বরিশাল থেকে যারা আসতেছেন, সেখানে বিভিন্ন যানবাহন বিভিন্ন মাধ্যমে তারা আসতেছেন, সেখানে যদি সংক্রমিত ব্যক্তিরা কেউ থেকে থাকেন তাহলে কিন্তু তিনি সংক্রমিত হচ্ছেন এবং সংক্রমিত হয়ে তিনি অন্যদেরকে সংক্রমিত করে দিচ্ছেন। তো যাই হোক, এই যে আহাম্মকের মতো একটি সিদ্ধান্ত এই যে গার্মেন্টস মালিকরা যেটা নিয়েছে, কতিপয় মালিক নিয়েছিল তাদের অধিক মুনাফার কারণে সেই জায়গা থেকে সরে এসেছেন। সেটি কেন সম্ভব হয়েছে এখানে আমি বলবো যে একমাত্র সোশ্যাল মিডিয়াতে আপনাদের মতো আমাদের মতো সচেতন মানুষদের সমালোচনার কারণে, আমাদের প্রতিক্রিয়ার কারণে সরকারও তাদের উপরে চাপ প্রয়োগ করতে বাধ্য হয়েছে যে না, গার্মেন্টস খোলা রাখা যাবে না। কারণ ওই গার্মেন্টস মালিকরা তো বুঝতে পেরেছিল যে এখন বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে আপনি জানেন যে মেডিকেল সুরক্ষা সামগ্রী বিশেষ করে পিপির একটা চাহিদা রয়েছে। তো সেখানে আমরা যেটা দেখেছিলাম যে বেশ কিছু গার্মেন্টস মালিক যারা মন্তব্য করেছেন তারা যে জিনিসটি মোটামুটি বলেছেন যে আপনার তারা হচ্ছে পিপির অর্ডার পাচ্ছিল বা সেই কারণে। আর বিশেষ করে এই যে গার্মেন্টস ফ্যাক্টরি খোলা হয়েছিল, আমাদের স্বাস্থ্যমন্ত্রী যেটা বললেন তিনি এই বিষয়ে জানেন না, তার সাথে কোথায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, দোকানপাট কিংবা রাস্তাঘাট কতটুকু খোলা হবে বন্ধ থাকবে সে বিষয়ে তার সাথে আলোচনা করা হচ্ছে না। যে কারণে তিনি বলছেন যে আমাকে জাতীয় কমিটির প্রধান করা হলেও যে অনেক জিনিসই আমি আসলে জানি না। তো এটি খুবই হতাশাজনক। তো যাই হোক, তারপরে সেই গার্মেন্টস ফ্যাক্টরি আমাদের সমালোচনার কারণে বন্ধ হয়েছে, সেটি আমরা সাধুবাদ জানাই। আর বর্তমান বিশ্বে যে একটি ভয়াবহ সংক্রমণ চলছে সেটি কিন্তু আপনাদের কাছে শুরুতে ইতিমধ্যে জানিয়েছি যে প্রায় 70 লক্ষ মারা গিয়েছে এবং 13 লক্ষ আক্রান্ত হয়েছে এবং আমেরিকার মতো দেশেই প্রায় আপনার 10,000-এর মতো মানুষ মারা গিয়েছে। সেখানে প্রায় 3.5 লক্ষের মতো মানুষ আক্রান্ত। যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড, স্পেন সহ অন্যান্য দেশগুলো কিন্তু এই ভয়াবহ বিপদের মধ্যে আসছে। আমরা ইংল্যান্ডের একটি নিউজ যেটা দেখেছি, যে আপনারা অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বা বিবিসি অনলাইনে, তারা যেটা বলছে যে তারা পলিথিন দিয়ে পিপি বানাচ্ছে, টুপি পাচ্ছে না, গাউন পাচ্ছে না, বিনে ইউজ করা পলিথিন তারা ব্যবহার করতেছে। এবং সেখানকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেকে যে জিনিসটা বলতেছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের পিপিই ফুরিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তারা একটা চরম সংকটে পড়বে। সেজন্য আগে তারা তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে যারা দেখাশোনা করতেছেন তাদেরকে সতর্ক করেছেন। এটি খুবই একটা কার্যকর দিক। এবং আমরা দেখি যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন সহ কয়েকজন এই যে করোনা আক্রান্ত হয়েছিলেন তারা কিন্তু কোনো লুকোচুরি গেম খেলেননি কিংবা কোনো হেসিটেশন ছিল না। তারা বলেছেন যে তারা এভাবে সংক্রমিত হচ্ছেন। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিত ব্রিফিং করতেছেন, সেখানে তাদের দেশে আশঙ্কার কথা বলতেছেন যে পার্ল হারবার কিংবা 9/11-এর পরে আমেরিকায় সবচেয়ে মৃতের সংখ্যা হবে আগামী 1 সপ্তাহে। একটা রাষ্ট্রপ্রধান, একটা দেশের সিস্টেম, তারা মানুষকে বোঝানোর জন্য সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরতেছেন যে বিকজ এর মাধ্যমে মানুষ সচেতন হতে পারবে যদি মানুষ সঠিক তথ্যটা জানে। আর বিশেষ করে আমরা যে জিনিসটি বলতেছিলাম যে আমাদের দেশে কিন্তু ইতিমধ্যেই 123 জন আক্রান্ত হয়েছে, সেখানে 13 জন মৃত্যুবরণ করেছে। এবং গত 2 দিনে যেই রিপোর্টটি আমরা পেয়েছিলাম, এর আগে আমরা যেটা দেখেছি যে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে যে সংক্রমিত হচ্ছে, গত 2 দিনে কিন্তু সেটি রেকর্ড ছাড়িয়েছে। যে আমরা দেখেছি যে গত দিন 24 এবং আজকে 35 জন আক্রান্ত হয়েছে, প্রায় 300-র অধিক নমুনা পরীক্ষা করেছে, তার ফলাফলে এটি এসেছে। সুতরাং আপনারা চিন্তা করেন যে তাহলে এতদিনের যে পরিমাণটা ছিল সেটি কিন্তু খুবই নগণ্য এবং সেখানে সঠিক তথ্য কতটুকু এসেছিল সেটি নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এখন যে মাত্রাটি পাচ্ছি সেটিও প্রপার সঠিক তথ্য কিনা সেটিও কিন্তু আমাদের মনে একটি সন্দেহ রয়েছে। এই ক্ষেত্রে আমি একটি জিনিস আমাদের দায়িত্বশীলদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে
লাতিন আমেরিকার একটি দেশ ইকুয়েডর, সেখানে ঘরে ঘরে লাশ পড়ে রয়েছে, রাস্তার পাশে লাশ পড়ে রয়েছে। সরকারের পক্ষ থেকে লাশের যে বক্স দেওয়া হচ্ছে, ফ্রিজিং করার জায়গা হচ্ছে না। মানুষ পুলিশকে ফোন দিয়ে কিংবা রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা সেখানে যোগাযোগ করে রেসপন্স পাচ্ছে না যে লাশ নেওয়ার মতো মানুষ বা লাশ নেওয়ার মতো ব্যবস্থা হচ্ছে না। বিকজ তারা সেখানে আমরা শুনেছিলাম যে শুরুর দিকে এই আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা, এটা নিয়ে একটা লুকোচুরি খেলা হয়েছিল। তো আমাদের দেশে নানা কারণেই কিন্তু সরকারের প্রতি মানুষের একটা অনাস্থা রয়েছে। সামাজিক কিংবা সাংস্কৃতিক বিভিন্ন কর্মী, বিরোধী রাজনৈতিক দল, নেতাকর্মী, আমাদের মনে যথেষ্ট সন্দেহ, সংশয় রয়েছে। সেই জায়গা থেকে সরকারের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যে এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়। সুতরাং আপনারা জাতির সামনে সঠিক তথ্যটা, এর ভয়াবহতা এবং বর্তমানে কি পরিমাণে এটি বিস্তৃত হয়েছে সেই সঠিক তথ্যটি আপনারা তুলে ধরবেন। ইতিমধ্যেই আমরা যেই জিনিসটি জানতে পেরেছি যে ঢাকায় 64 জন আক্রান্ত হয়েছে, ঢাকা মহানগরীর বাইরে আরও একজন, এবং মানিকগঞ্জ যে নারায়ণগঞ্জে 23 জন, মাদারীপুরে 11 জন, গাইবান্ধায় 5 জন, জামালপুরে 4 জন, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, মৌলভীবাজার, সিলেট সহ বিভিন্ন জায়গায় একজন করে আক্রান্ত হয়েছে। তো একজন করে আক্রান্ত হলে এটি আমাদের খুব একটা সন্তুষ্টর কারণ নেই, কারণ এই একজনের মাঝেই শত সহস্র মানুষেরও সংক্রমিত হওয়া সম্ভব। সেই জায়গা থেকে এটি আমাদের জন্য খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ প্রায় 900 পরিবারকে লকডাউন করা হয়েছে এবং সেখানকার যে মেয়র সেলিনা হায়াত আইবি, তিনি নারায়ণগঞ্জে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তো কতটুকু ভয়াবহ হলে একটা দেশ, একটা অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়ে থাকে সাধারণত। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বিভিন্ন দেশ বিশেষ করে জরুরি অবস্থা ঘোষণা করেছে এই সংকটের কারণে, যাতে লোকজন রাস্তায় না বের হতে পারে। এবং জার্মানি, আজকে আমরা যেটা দেখেছি জাপানে, সেখানেও প্রধানমন্ত্রী শিনজো আবে তার দেশে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য পরিকল্পনা করেছে। তো এই জিনিসগুলো আপনাদের সামনে বিশেষ করে বলার অর্থ হচ্ছে যে আমাদের দেশে এখন কিন্তু এই যে করোনা ভাইরাস, এটা যতই আমরা এতদিন যে তথ্য দিয়েছি কিনা, যেভাবে এক্সপ্লেন করেছি কিনা, আমার ব্যক্তিগত জায়গা থেকে মূল্যায়ন হচ্ছে এটা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জেলা শহরগুলোতে পৌঁছে গেছে এবং বলা চলে যে এক প্রকারের কমিউনিটি ট্রান্সমিশন, অর্থাৎ যে বিভিন্ন এলাকা পর্যন্ত এটি ছড়িয়ে গেছে। এবং যে জিনিসটি আমরা বলেছি যে একজনের মাধ্যমে কিন্তু শত সহস্রাধিক মানুষ কিন্তু সংক্রমিত হতে পারে। ধরেন একজন আক্রান্ত মানুষ, তিনি তো জানেন না যে তিনি আক্রান্ত হয়েছেন, কারণ আক্রান্ত হলেই শুরুর দিকেই একদম বেশি ভয়াবহতা ধারণ করে না। সেই ক্ষেত্রে একজন লোক, তিনি মসজিদে গেলেন নামাজ পড়তে, মসজিদে সেজদা দিলেন, মসজিদে হাঁটলেন, সেখানে তিনি ছড়িয়ে দিয়ে আসলেন, চায়ের দোকানে গেলেন, সেখানে তিনি ছড়িয়ে দিয়ে আসলেন, কিংবা একজন সবজি বিক্রেতা কিংবা একজন দোকানদার, তিনি যদি আক্রান্ত হয়ে থাকেন, তিনি হাতের মাধ্যমে টাকা পয়সা গুনতেছেন, মানুষকে পণ্য সামগ্রী দিচ্ছেন, তার মাধ্যমে কিন্তু ছড়িয়ে দিচ্ছেন। তো এর মাধ্যমে কিন্তু যেটা বলছি যে আমরা একজনের মাধ্যমে কিন্তু শত সহস্রজন মানুষ ছড়িয়ে পড়তে পারে। সেই কারণে সরকার যে জিনিসটা আমরা দেখেছি যে ধরেন শুরুর দিকে সরকার এটার গুরুত্বটা বুঝতে পারেনি, কিন্তু আমরা একটা জিনিস বলতে চাই যে সরকার বলেছে যে তারা আগেই পূর্ব প্রস্তুতি নিয়েছে। আমরা বলতে চাই যে কচু পূর্ব প্রস্তুতি নিয়েছে, যে কারণে আজকে এখন এই যে একটা অলরেডি একটা ভয়াবহ অবস্থার মধ্যে মোটামুটি আছে এবং সামনে নিশ্চিতভাবে কলমে কাগজে লিখে রাখেন, এই ভিডিও বার্তাটা সংরক্ষিত করে রাখেন, সামনে আরও ভয়াবহ অবস্থা অপেক্ষা করতেছে। যে আমরা ছাত্রাধিকার পরিষদের পক্ষ থেকে যে 14 মার্চ আমরা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান জানালাম, সরকার আরও পরে বন্ধ দিয়েছে। তো আমরা একটা ছাত্র সংগঠন হিসেবে যদি এটা উপলব্ধি করতে পারি, এর ভয়াবহতাটা উপলব্ধি করতে পারি, সরকার কেন পারবে না? ডাকসুর বিপি হিসেবে যখন আমরা 8ই মার্চ এই করোনা রোগী শনাক্ত হয়েছে, তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয় বন্ধের আহ্বান জানিয়েছিলাম, তাদের কাছ থেকে খুব একটা রেসপন্স শুরুতে পাইনি, কারণ সরকার গুরুত্ব দেয়নি। সরকার বারবার যে জিনিসটি বলেছে যে আমরা যেই জিনিসটি বারবার বলছি যে এটা এয়ারপোর্টে প্রবাসীদের বিশেষ করে আসার ক্ষেত্রে চেকিং করা হয়নি, সেখানে ভালোভাবে তদারকি করা হয়নি, যে কারণে বিদেশ ফেরতদের মাধ্যমে এই জিনিসটি একটু
বেশি ছড়িয়েছে। সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে চাই যে বিদেশ ফেরতদের প্রতিও আমাদের ওইভাবে বিরূপ ধারণা আসলে করা যাবে না, কারণ তারা তো নিজ দেশে ফিরবেই, কিন্তু সেই ক্ষেত্রে যারা আক্রান্ত তাদেরকে তো এয়ারপোর্টে যদি যথাযথ ব্যবস্থায় চিহ্নিত করা হতো তাহলে কিন্তু তারা একটা কোয়ারেন্টাইনে থাকতে পারতো। সেই জিনিসটি কিছুটা করা হয়েছে, তবে সেটি অনেক পরে। তো হ্যাঁ, যেটি বলছি যে জি চালচোর ট্রানচোরদের বিরুদ্ধে কথা বলুন, অবশ্যই আমরা যেটা বলছি যে এইরকম একটা মানবিক সংকট যেখানে সারা বিশ্ব এটাকে মহামারী হিসেবে ঘোষণা করেছে এবং সারা বিশ্ব এক প্রকারের নাকানি চুবানি খাচ্ছে, যেটা বলছে যে সেই টেমস নদীর তীরে আজার সেই প্রেমিক জুটি কিংবা রোমান্টিক কপতিদের পদচারণা নেই, ঢাকার ব্যস্ততম নগরীতে আজকে লোকজনের কোলাহল নেই। ঠিক এটা হচ্ছে ঢাকা কিংবা লন্ডনের চিত্র নয়, সারা দেশের চিত্র আজকে বিশ্ব দেখতে পাচ্ছেন, যে মনে হচ্ছে অঘোষিতভাবে সারা বিশ্বে ভূতের রাজত্ব চলছে। যে যেই জনপদগুলো, যেই রাস্তাগুলো, যেই মার্কেটগুলো, যেই শপিং মলগুলো একসময় মানুষের পদচারণায় কোলাহলে পরিপূর্ণ ছিল, আজকে সেখানে নীরব শুনশান অবস্থা করতেছে। এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে, যেখানে আমরা বলছি যে মুসলমানদের পবিত্র নগরী মক্কা মদিনার নগরীতেও আজকে লোকজন যাচ্ছে না, লোকজন কাবার তাওয়াব করতে ওইভাবে যাচ্ছে না। চিন্তা করতে পারেন যে কতটুকু একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে কিছু কুলাঙ্গার, আমি বলবো যে ওরা মানুষ নামের জন্তু জানোয়ার, যে যারা গরিব অসহায় মানুষের ত্রাণ চুরি করে খাচ্ছে, যেখানে আপনারা জানেন যে এই সংকট মোকাবিলায় বিভিন্ন ছাত্র সংগঠন, যেটি আমি ইতিমধ্যেই বলেছি, এগিয়ে আসছে। তারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে, মাস্ক বিতরণ করছে, মানুষকে সচেতন করতেছে এবং জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন পাবলিক প্রতিষ্ঠানে জীবাণুনাশক স্প্রে তারা ছিটাচ্ছে, মানুষকে সচেতন করার জন্য লিফলেট দিচ্ছে, কিংবা মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। আমি একটি কথা বলি যে আসলে ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীরা, আপনারা দেখেছেন সারা দেশের অলিতে গলিতে বিভিন্ন প্রান্তে আমরা চেষ্টা করেছি যে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আমার পরিচিত কিংবা আমাদের ছাত্র অধিকার পরিষদের শুভাকাঙ্ক্ষী ভাই বোনদেরকে পার্সোনালি নক দিয়ে 500-1000 টাকা নিয়ে আমরা প্রায় এ পর্যন্ত মনে হয় 7-8 লাখ টাকার মতো সংগ্রহ করেছি এবং তার প্রত্যেকটি টাকা আমরা অসহায় দরিদ্র মানুষের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণে ব্যয় করেছি। সেখানে আমরা দেখেছি যে আমাদের যে টাকা উত্তোলনের বিষয়টা, আমরা কিন্তু বিকাশ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট এবং একটা পেপাল অ্যাকাউন্ট ইউজ করে এই ফান্ড উত্তোলন করতেছি এবং কিছু কিছু আমাদের পরিচিত শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধারা সরাসরি আমাদেরও কয়েকজনের হাত, বিশেষ করে আমরা সারা দেশের আমাদের সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী তথা এই দেশের প্রত্যেকটি সচেতন নাগরিকের প্রতি যে জিনিসটা আহ্বান জানাবো, আজকের এই সংকটে আমরা যেখানে 6 কোটি শ্রমিক মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছে, তাদের পাশে যদি আমরা না দাঁড়াতে পারি তাহলে মানবতা একটা চরম বিপর্যয়ের সম্মুখীন হবে। এই মানুষগুলো না খেয়ে রাস্তায় মারা যাবে এবং যতই আমরা কোয়ারেন্টাইনের কথা বলি, ঘরে থাকতে বলি না কেন, এই মানুষগুলো কিন্তু পেটের ক্ষুধায় রাস্তায় বের হয়ে আসবেই। সেই কারণে আমরা আহ্বান জানাবো যে যার যার জায়গা থেকে এই অসহায় দুস্থ দরিদ্র মানুষের সহযোগিতায় যেন আমরা এগিয়ে আসি। আর বিশেষ করে আপনারা যে জিনিসটা আমরা বলছিলাম যে ছাত্র অধিকার পরিষদের কিছু নির্দিষ্ট বিকাশ, রকেট অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে। আপনারা কেউ যদি দরিদ্র মানুষকে সহযোগিতা করতে চান, আমাদের ত্রাণ তহবিলে সহযোগিতা করতে চান, আপনারা সেই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে, সেই নাম্বারগুলোর মাধ্যমে আপনারা আমাদের কাছে সহযোগিতা পাঠাতে পারেন। অযথা আমাদেরকে ব্যক্তিগতভাবে সহযোগিতা পাঠানোর দরকার নয়, বরঞ্চ যেই হিসাবগুলো ওখানে দেওয়া হয়েছে, কিছু বিকাশ নাম্বার, কিছু রকেট নাম্বার, পেপাল অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে দিলেই আসলে সেটাই বেশি ইফেক্টিভ। আমরা ব্যক্তিগতভাবে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি বলছি যে আমাদের সহযোদ্ধা কারো কাছেও ব্যক্তিগতভাবে এই সহযোগিতা পৌঁছানোর দরকার নেই। আপনারা যে বিকাশ নাম্বার, রকেট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, পেপাল অ্যাকাউন্ট দেওয়া আছে, সেখানে আপনারা সহযোগিতাগুলো পৌঁছে দেন। আর যে জিনিসটি বলছি যে দেখেন, আজকে যদি আমরা, আমি শুধু বলছি যে ছাত্র অধিকার পরিষদ নয়, আমরা দেখেছি যে ছাত্র লীগের বন্ধুরা, ছাত্র দল, বিভিন্ন বাম সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন সহ অনেক সংগঠনই কাজ করতেছে। কারণ এবং বিশেষ করে বিভিন্ন সংগঠন, গণস্বাস্থ্য কেন্দ্র, আমরা দেখেছি 10,000 মানুষকে তারা
1 মাসের করে খাবার বিতরণ করেছে, যে যেখানে 15 কেজি চাল রয়েছে, 5 কেজি আলু রয়েছে, 1 কেজি ডাল রয়েছে। এরকম বিভিন্ন সংগঠন কাজ করতেছে। তো এই বিভিন্ন সংগঠনগুলো যদি এগিয়ে না আসতো তাহলে কিন্তু আজকে হাহাকার লেগে যেত দেশে। সুতরাং সেই জায়গা থেকে আমরা আহ্বান জানাবো যে যার জায়গা থেকে এই সংকট মোকাবিলায় সহযোগিতার মনোভাব নিয়ে দয়া করে আপনারা এগিয়ে আসুন। তবে সেই ক্ষেত্রে আমি একটি জিনিস আমি বিশেষ করে বিনীত অনুরোধ জানাবো। আমি দেখেছি যে বিভিন্ন সংগঠন, বিভিন্ন তরুণরা স্বেচ্ছাসেবী কাজ করতেছেন মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য, এবং নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। সেই ক্ষেত্রে সবখানে যে নিরাপত্তা ইকুইপমেন্টস, বিশেষ করে পিপি কিংবা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার কিংবা হ্যান্ড গ্লোভসের মতো জিনিসও অনেক জায়গায় পাওয়া যায় না, কিন্তু তারপরেও তারা এক প্রকারের সুরক্ষাবিহীন কিন্তু এই কাজগুলো করতেছে। সেক্ষেত্রে আমি স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানাবো যে দয়া করে অতি আবেগ দেখাবেন না, যে যাদের সেফটি ইকুইপমেন্টসগুলো রয়েছে, বিশেষ করে মাস্ক এবং আপনার বিশেষ করে মাস্ক এবং গ্লোভস, এই দুটো জিনিস ছাড়া কখনোই এই ধরনের স্বেচ্ছাসেবীমূলক কাজে আপনি নামবেন না। বিশেষ করে এখনকার সময়টা খুবই ক্রিটিক্যাল। এখন কিন্তু খুবই ব্যক্তি থেকে ব্যক্তি ট্রান্সমিটেড হচ্ছে। ঢাকাতে 64 জন সংক্রমিত হয়েছে, নিশ্চয়ই এরা একটি এলাকার নয়। সেই ক্ষেত্রে বিভিন্ন এলাকার থেকে এই 64 জন তারা যদি বিভিন্ন এলাকায় এর আগে বিচরণ করে থাকেন, তাদের মাধ্যমে কিন্তু সে বিভিন্ন এলাকায় কিন্তু এটির সংক্রমিত হওয়ার একটা চান্স রয়েছে বা অলরেডি ছড়িয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে ঢাকা সহ প্রত্যেকটি অঞ্চলে, বিশেষ করে প্রত্যেকটি গ্রাম, পাড়া, মহল্লায় আমি আমার ভাই বোনদের প্রতি বিনীত একটা আহ্বান জানাবো যে সরকার, বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সেলিব্রিটি সবাই যেই আহ্বানটি জানিয়েছে যে এই করোনা ভাইরাসের মতো এই সংক্রমণ মোকাবিলায় আমাদের প্রত্যেকের ঘরে থাকা ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প নাই। এবং যে জিনিসটি আমি আপনাদেরকে বলতে চাই যে ন্যূনতম আমার যেটা ব্যক্তিগত ধারণা, এই মাসটা এভাবেই চলবে। সুতরাং আমরা যদি কেউ ভেবে থাকি যে 7 দিন 5 দিন কি হয়েছে, যে আমি একা বাইরে গেলে, এই জিনিসটি ভুলেও করবেন না। কারণ ভাই, আপনি কোনো না কোনোভাবে যদি সংক্রমিত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সকলের জন্য বিপদ। জি, আমার সাথে আমি দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটি সহযোদ্ধা, যার কথাটি না বললেই নয়, যেই দুজন মানুষ আসলে যে আমরা বলি যে কি বলে সুপারম্যান, যে আমাদের সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিপন মাহমুদ, যে ছেলেটিকে দেখে আমি খুবই অবাক হচ্ছি। এবং আমি মনে করি যে আমার ছাত্র অধিকার পরিষদ করার এটা একটি অন্যতম সার্থকতা, যে এই ছেলেটির মধ্যে একজন ছেলেকে খুঁজে পাওয়া, যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবজি কিনে ভ্যানে করে মানুষের বাসায় বাসায় পৌঁছে দিচ্ছেন, চালের বস্তা মাথায় করে মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। একজন সুপারম্যান। বিভিন্ন সময় আমরা সেই কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে দেখেছি যে আমাদের সেই সহযোদ্ধাটি রাতুল, যেই ছেলেটি এই যে বলছি এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে এখনও শহরের বিভিন্ন অলিতে গলিতে আপনার এই যে জীবাণুনাশকে স্প্রে করে যাচ্ছে, কিছু ছেলেপেলেকে নিয়ে ত্রাণ দেওয়ার কাজ করে যাচ্ছে। ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটি সহযোদ্ধাই জীবনের ঝুঁকি নিয়ে, আমরা যেটা বলছি যে আমাদের পিপিই নাই, অনেকের মাস্ক নাই, অনেকের কাছে হ্যান্ড স্যানিটাইজারও নাই, তারপরেও আমরা চেষ্টা করেছি যে মানুষের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে একেবারে নিডি, যারা দরিদ্র, অসহায়, দুস্থ মানুষ, তাদের কাছে এই সহযোগিতাগুলো পৌঁছে দেওয়ার। কারণ সরকারের পক্ষ থেকেও বিভিন্ন ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা তো সেটি দেখেছি যে বিভিন্ন সংবাদ মাধ্যম, নিউজে বিশেষ করে, সেখানে কিভাবে অনিয়ম হচ্ছে এবং অনেক জায়গায় দলীয় বিবেচনায় ত্রাণ দেওয়া হচ্ছে। সুতরাং সেইখানে আমরা শুধুমাত্র সরকারের উপর আসলে এরকম একটি সংকট মোকাবেলায় দায়িত্ব ছেড়ে দিতে পারি না। তাই আমরা ব্যক্তি উদ্যোগে, সংগঠনের উদ্যোগে আমাদের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আপনাদেরকে আহ্বান জানাই যে আপনারাও ব্যক্তি কিংবা সংগঠনের উদ্যোগে আপনারা কাজ করতে এগিয়ে আসুন। সেই ক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদ একটা অনলাইনে ফান্ড রেজিংয়ের একটি ইভেন্ট খুলেছে ফেসবুকে। সেই ইভেন্টটি বিশেষ করে আমার লাইভে, আমি জানি যে আমার অনেক প্রবাসী ভাই বন্ধু, শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধারা থাকেন, তারা যদি একটু শেয়ার করেন আপনাদের মাধ্যমে, প্রবাসী কমিউনিটির মাধ্যমে, কমিউনিটির কাছে আমাদের এই সাহায্যের বার্তাটি পৌঁছে যাবে। সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছু ফান্ড পেলে আমরা মানুষের কাজে, কল্যাণে সেটি আমরা ব্যয় করতে পারবো। আমরা
যেটি বলেছি আপনারা দেখেছেন, আমরা কিন্তু মিডিয়া হায়ার করে কিংবা মিডিয়া শপের কোনো কাজ করিনি, একেবারে যারা নিডি তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। আজকেও আমার এলাকা, বিশেষ করে যে চর এলাকা, যেটি চতুর্দিক নদী বিচ্ছিন্ন এলাকা, গলাচিপার চরবিশিয়া চরকাজল ইউনিয়ন, আপনারা নেটে কিংবা গুগলে ইউটিউবে দেখতে পারেন যে চর এলাকা, যেখানে প্রধানত নিম্ন আয়ের মানুষই বেসিক্যালি বাস করে থাকে, সেখানে আজকে আমরা ছাত্রাধিকার পরিষদের পক্ষ থেকে 200টি ত্রাণের ব্যবস্থা করেছিলাম। পাশাপাশি আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমার এলাকার তারা রেসপন্স করেছিল যে এটা বাড়িয়ে দেওয়ার জন্য, তো তাদেরও কিছু সহযোগিতা আমি 320টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করতে পেরেছি ছাত্রাধিকার পরিষদের পক্ষ থেকে। এছাড়া যেটি আমরা বলেছি, নোয়াখালী, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, পটুয়াখালী, বরগুনা, তারপরে বগুড়া, খুলনা, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জেলা উপজেলার আমরা 40-40টির মতো প্রত্যন্ত অঞ্চলে আমরা এই ছাত্রাধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের এই সহযোগিতাটা পৌঁছে দিয়েছি। সেক্ষেত্রে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন বা এখনও করে যাচ্ছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ছাত্রাধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই, এবং আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটি বলেছি যে আমরা প্রায় আমাদের ফান্ডের আপডেট দিয়ে থাকি, কোন প্রসঙ্গে কত টাকা খরচ হয়েছে সেটির আপডেট দিয়ে থাকি আমরা। সেই ক্ষেত্রে আপনাদেরকে পরিপূর্ণ হিসাব আমরা দেবো। যে এক ভাই বলেছেন, সম্ভবত আপনি ছাত্রলীগ করেন কিংবা আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকবেন, বলছেন যে এতদিন আপনার কোনো কাজকর্ম দেখিনি। আমি বলবো যে আপনার চোখ অন্ধ, কিংবা আপনি চোখ থাকতেও দল কানা মন মানসিকতার, যে কারণে আপনি আমাদের কাজ দেখেননি। বিপি নূর একক ব্যক্তি নয়, বিপি নূর একটি সংগঠন বিলং করে, ছাত্রাধিকার পরিষদ, যার অন্যতম একজন দায়িত্বশীল নেতা। সুতরাং তার কাজ এই সংগঠনের মাধ্যমে সারা দেশেই চলছে। তারপরেও ব্যক্তিগতভাবে আমরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, কার্জন হল, ফার্ম গেট, কারণ বাজারে রিক্সাওয়ালা সহ নিম্ন আয়ের মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করেছি, মাস্ক দিয়েছি, স্যানিটাইজার দিয়েছি। আমি নিজে গতকালকে সবুজবাগ এবং হাজারিবাগে থেকে গণস্বাস্থ্যের সহায়তায় যে ত্রাণগুলো পেয়েছি, সেখানে 550টি পরিবারের মধ্যে আমি গণস্বাস্থ্যের 500টি এবং ব্যক্তিগতভাবে আমরা 50টি ত্রাণের মতো সেখানে দিয়েছি। এবং নারায়ণগঞ্জ আজকে আমার এই ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু 200টি পরিবারের একেবারে বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। সুতরাং এরপরেও যদি আপনাদের কাজে ছাত্র অধিকার পরিষদ কিংবা বিপিনুরের কাজ চোখে না পড়ে, তাহলে বুঝতে হবে যে আপনারা দল কানা এবং আপনাদের মানসিকতায় সমস্যা আছে। বিপিনুর কিংবা ছাত্র অধিকার পরিষদ এই দেশের সরকারেরও আগে, রাজনৈতিক দলেরও আগে এই করোনা নিয়ে কনসার্ন, এবং তারা এটা নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে সঠিক ভূমিকা পালন করার জন্য সব সময় তাগিদ দিয়ে আসছে। যেমনটি আমরা আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি যে সরকার আগে 14 তারিখ কমিউনিটি ট্রান্সমিশন কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যেন এটি ছড়িয়ে না পড়তে পারে, সেই লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ বন্ধের আহ্বান জানিয়ে, যাই হোক, যেটি বলতেছিলাম যে আপনারা ছাত্র অধিকার পরিষদ কিংবা যারাই কাজ করতেছে, চাইলে যে কোনো কারো মাধ্যমে আপনারা কাজ করতে পারেন। যে প্রবাসী ভাইদের প্রতি অবশ্যই আমরা বিশেষভাবে ছাত্র অধিকার পরিষদ কৃতজ্ঞ, যে আমরা বলেছি যে বিভিন্ন সময় যে আমরা সাহায্য সহযোগিতা পেয়ে থাকি এবং এ পর্যন্ত করেছি, সেখানে প্রবাসী ভাইদের একটি অন্য উচ্চতায় তাদের একটি অংশগ্রহণ ছিল। আর এবং বিশেষ করে যারা বিপি নূরকে কিংবা ছাত্র অধিকার পরিষদকে ভালোবাসেন, তাদের প্রতি আমার একটা হাত জোর করে আহ্বান থাকবে যে এইরকম একটি সংকটে আমরা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এই দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই। এই দেশের অসহায় দুস্থ মানুষের ঘরে ঘরে যারা ক্ষুধার্ত, ভুভুক্ষ, যারা খাবারহীন আছেন, তাদের কাছে সহযোগিতা পৌঁছে দিতে চাই। আমরা সেই লক্ষ্যেই একটা জরুরি তহবিল গঠন করেছি। যারা আমাকে ভালোবাসেন, আমার এই সংগঠনকে ভালোবাসেন, আমার সহযোদ্ধাকে ভালোবাসেন, তাদের প্রতি একটা হাত জোর করা অনুরোধ থাকবে যে আপনারা 50 টাকা, 100 টাকা দিয়ে হলেও আপনারা সেই ফান্ডে সহযোগিতা করবেন, যেন আমরা সর্বোচ্চ সহযোগিতাটুকু মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আর যেই ব্যবস্থাটি আমরা যেটা ইতিমধ্যেই বলেছি যে সরকার এখন কিছু পদক্ষেপ নিচ্ছে, সেটির আমরা প্রশংসা করি, কিন্তু এই পদক্ষেপটি অনেক আগেই নেওয়া উচিত ছিল। যেমন লকডাউনের শুরুতে সরকার এই লকডাউনকে ওইভাবে ভালো একটা রেসপন্স কিন্তু সারা দেশে তৈরি করেছিল। আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর যে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা, তারা যখন রাজপথে নেমেছিল তখন কিন্তু প্রত্যেকটি মানুষ, আমি বলবো যে যে কোনো জায়গায় বল প্রয়োগ করতে হয়, তো মানুষ একটা ভয়ে কিন্তু তখন যে আমরা দেখেছি যে আপনার তখন কিন্তু রাস্তায় কম বেরিয়েছে, কিন্তু তারপরেই আবার যখন আমরা দেখেছি যে সেই সেনাবাহিনী কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর দু একজনের কিংবা দু একটি জায়গায় কিছু একটি
মানে হচ্ছে একটি অঘটনের